না, তর্ক ঠিক না, ইতিহাসের পর্যালোচনা দরকার, সেই জায়গা থেকে আমরা পর্যালোচনা করতে চাই। হ্যাঁ, সেখানে টকশোতে বসে না করাই ভালো, এই জন্য যে টকশো আসলে ইতিহাসের মীমাংসা করে না, বরং ইতিহাস নিয়ে বিতর্ক তৈরি করে। আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে 1757 সালে, কখনো কখনো বিতর্কও জরুরি না হতে পারে, কিন্তু সেই বিতর্ক করার জায়গা টেলিভিশন না। তাহলে একটা দীর্ঘমেয়াদী বিতর্ক করতে হবে, যেখানে মনে করেন যে একটা সম্মেলন হবে, সেখানে ইতিহাসবিদরা আসবেন, সেখানে প্রত্যক্ষদর্শীরা আসবেন, সেখানে অংশগ্রহণকারীরা আসবেন, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন এবং তারা সেখানে তর্ক করবেন, মীমাংসা করবেন। কিন্তু আমরা তো দেখেছি আমরা যে ইতিহাস যখন ক্ষমতায় যারা যায়, ইতিহাস তাদের মতো করে লেখে, এক পক্ষের শুধু এক পক্ষের কথা শুনে, সেই জায়গা থেকে আমরা সবার স্বর আমরা শুনতে চাই, সবার শুনতে চাই, সেটাই বন্ধ করা উচিত। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা চায় নাই, তাজউদ্দিন চেয়েছিলেন নিশ্চয়ই, নাহলে উনি কেন ইন্ডিয়াতে গেলেন এবং এই সরকার কেন তৈরি করলেন? তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী মেনে কি কারণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তৈরি হলো? কি কারণে বাংলাদেশের সৈনিকেরা একটা রাজনৈতিক সরকারের নেতৃত্বে যুদ্ধ করলো? আসলে কিন্তু এইগুলি প্রশ্নের জবাব কিন্তু এই টেবিলে বসে আপনি দিতে পারবেন না। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে 25শে মার্চের ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে হবে এবং মানুষের সামনে প্রকৃত ইতিহাসটাই তুলে ধরতে হবে। এবং সেই ইতিহাস কারো পক্ষে যাওয়ার জন্য না, বিপক্ষে যাওয়ার জন্য না। ইতিহাস কারো পক্ষে বিপক্ষে যায় না। ইতিহাস বরং যদি সত্যটা বলা হয় তাহলে সবার পক্ষে থাকে। আর ইতিহাস যখনই কেউ নিজের মতো করে লেখার চেষ্টা করে, তখনই সেই ইতিহাস কারো না কারো বিপক্ষে চলে যায়। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ কি ইতিহাস নিজের মতো করে লেখার চেষ্টা করেছে? সেইজন্যই তো যার যেটা ডিউ ছিল, যেমন ধরেন মাওলানা ভাসানীর যেটুকু কৃতিত্ব ছিল সেটাও তাকে দেওয়া হয়নি, এবং আমরা দেখেছি তার নামে যেসব ভবন ছিল, সরকারি ভবন যেগুলো ছিল, সেই নামগুলো পরিবর্তন করা হয়েছিল। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের মালিক না, কেউই মুক্তিযুদ্ধের মালিক না। মুক্তিযুদ্ধের মালিক হচ্ছে জনগণ, এবং জনগণ যুদ্ধ করেছে, জনগণ সেনাবাহিনীতে ছিল, তারা সেখানে যুদ্ধ করেছে, জনগণই রাজনীতি করেছে, জনগণ ভোটও দিয়েছিল। জনগণ মূলত এই দেশের মালিক এবং জনগণ মুক্তিযুদ্ধেরও মালিক। দলগুলি নিজেদের কাছে মুক্তিযুদ্ধের কৃতিত্বকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং করতে গিয়ে যার যার মতো করে কাউকে কাউকে মহান আর কাউকে কাউকে অমহান, কাউকে কাউকে নিকৃষ্ট, কাউকে কাউকে উৎকৃষ্ট প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস কাউকে উৎকৃষ্ট নিকৃষ্ট প্রমাণ করার জায়গা না। ইতিহাস হচ্ছে যা ঘটেছে সেইটা। এখন সেটা উৎকৃষ্ট না নিকৃষ্ট এটা বিবেচনার জায়গা কিন্তু ইতিহাস না। ইতিহাস জাজমেন্ট করে না, কিন্তু ইতিহাস হচ্ছে একটা বর্ণনা, ওই সময়ের যা ঘটেছে সেটা। আপনি আমাকে বলেন ক্রুসেইড হয়েছে, ইউরোপে কি সালাদিন খুব মহান ব্যক্তি, যাকে তোরা সালাদিন বলে? কিংবা গ্রিকদের কাছে কি জেরক্সাস কিংবা সাইরাস, অর্থাৎ আমরা যাকে জরথ্রুষ্ট্র বলি, মানে ইরানের শাসক, এরা কি গ্রিকদের কাছে খুব মহান ব্যক্তি? গ্রিকরা তো এখনো ছবি বানায় 300 বানায় না, 300 লোক কি করে পার্সিয়ানদেরকে আটকে দিয়েছে, বানিয়েছে না? তো সেটার জন্য ইতিহাস থেমে আছে? ইতিহাস যা ইতিহাস তাই। আমরা জানি কে হেরেছে কে জিতেছে, আমরা জানি কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা জানি যার যার মতো। কিন্তু জানাটাকে তো প্রকাশ করতে হবে। আপনি একা জানেন, কিন্তু সেটা সকলেই জানে কিনা সেটাও একটা ব্যাপার। সেটা তরুণরা কতটুকু জানে, কতটুকু বোঝে, আমরা অনেকেই জানি, কিন্তু বলার সময় আমরা যার যার দলমত চিন্তা করে সেইভাবে কথা বলি। এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এমনকি আমরা যখন অনুষ্ঠান করি তখন আমরা চিন্তা করি যে আমি কোন দল, কোথায় আমাকে ডাকবে, কোথায় ডাকবে না, এইসব চিন্তা করে আমরা কথা বলি। কিন্তু এগুলো পুরোটা বাদ দিতে হবে। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আমাদের বর্তমানকে তৈরি করতে হবে। যত ইতিহাসকে নিয়ে তর্ক করা হবে ততই আমরা অতীতাশ্রয়ী হব, এবং যত অতীতাশ্রয়ী হব ততই আমরা অতীত নিয়ে ঝগড়া করতে থাকবো। ইতিহাসের অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলতেই হবে, এটা আপনি তর্ক বলছেন, কিন্তু আমি মনে করি যে অমীমাংসিত বিষয়গুলো সেই জায়গা থেকে কিছু আলাপ করতে হবে। আপনার কাছ থেকে আমরা শুনতে চাইছি, আপনার উত্তরটা দিয়ে দেওয়া উচিত যে আপনি কি জানেন সেটাই বরং আমাদেরকে বলেন। আপনার কাছেই শুনতে চাইছি, আপনি আপনার জায়গাটা আপনি বলুন। আমার মতামত আমি দিয়েছি, আপনি আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু এটা ঠিক ভুলের জায়গা না। আমি ভুল প্রমাণ করার চেষ্টা করছি ওই জায়গায় যে আপনি বলছেন যে ইতিহাস নিয়ে কথা বলা যাবে না। না, কথা বলা যাবে না। আমি বলেছি যে ইতিহাস নিয়ে কথা বলার জায়গায় আধা ঘন্টা না বা 1 ঘন্টা না। ইতিহাস যদি সত্যি আপনি মীমাংসা করতে চান তাহলে যেটা আমি বলেছিলাম, আমার মনে হয় যে সময়টায় আমরা ইতিহাস নিয়ে কথা বলা যাবে কি যাবে না, সেই সময়টাতে আমরা অন্তত ইতিহাসের আপনি যেটুকু বিশ্বাস করেন সেই জায়গা থেকে আমরা, বা ফ্যাক্ট আপনার কাছে যেটা, সেটা আমরা কিছুটা হলেও জানতে পারতাম। এনিওয়েজ, আমি আপনার কাছে পরে আসবো। তাহসিন রিয়াজ, একটি বিষয়ে খুবই সমালোচনা হচ্ছে, আমরা দেখছি যে আজকেও সেই আলোচনাটা এসছে, পাশের দেশেও অনেকে এটা নিয়ে কথা বলছে যে আমাদের যে 1971-এর যে বিশাল অর্জন, এই অর্জনকে খাটো করার চেষ্টা করা হয়েছে 24-এর অর্জনের সাথে তুলনা করে। এই কাজটা আপনারা কেন করেছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধা দুজন বিজ্ঞ আলোচক আছেন। দেখেন, প্রথমত এটা আমাদের উপর চাপায় দেওয়া একটা
ফর্মুলা, একটা নীতি। আপনি মানে আমি আপনাকে খুবই দায়িত্বশীলতার সাথে বলি, আমাদের দলের টপ অর্ডার টু লোয়ার অর্ডার আমরা কেউই এই ব্যাপারটাকে এইভাবে করে বিশ্বাস করি না, কেউই না, নো ওয়ান। এবং আমরা কখনো এই ব্যাপারগুলোকে এভাবে করে পোট্রেও করতে চাই নাই, আমরা করিও নাই। এটা আমাদের মতাদর্শ না, এটা আমাদের নীতি না, এটা আমাদের আদর্শ না। আমরা যে জিনিসটা মানে বুঝাতে চেয়েছি সেটা আমি বলবো। আগে আমি অবস্থানটা একটু পরিষ্কার করি। দেখেন, অবস্থানটা হচ্ছে খুবই ক্লিয়ার একটা অবস্থান। সেটা হচ্ছে যে 71 আমাদের পরিচয়, 71 যেই স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নাম সৃষ্টি হচ্ছে, লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেটাকে ডিনাই করা বা সেটাকে আরেক পাশে রাখা, সেটা তো আসলে সুযোগই নাই। মানে এটা যদি আমি রাখতে চাই, আইডিয়ালি কি হচ্ছে খুব ক্লিয়ারলি, মানে এটা আজকে হয়তো কোর্ট হয়ে থাকবে, খুব ক্লিয়ারলি আমি বলতে, আমি কিন্তু দলীয় পজিশন আমার, সেটাকে যদি আমি পাশে রাখতে চাই, হোয়াট ডাজ ইট মিন আমি বাংলাদেশের যে রাষ্ট্র প্রশ্ন বা বাংলাদেশের যে স্বাধীনতার প্রশ্ন ভিট্রে করতেছি। দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট। আমরা এটা কখনো করিও নাই, আমরা এটা করতেও চাই না। তাহলে এই আলোচনাটা কোত্থেকে এসছে? দেখেন, এই আলোচনাটা মোস্টলি, আমি আপনাকে এটাও দায়িত্ব নিয়ে বলি, এই আলোচনাটা মোস্টলি এসছে যারা আসলে এই বিতাড়িত শক্তি, যারা বাংলাদেশের থেকে কিছুদিন আগে গণতন্ত্র হরণ করতে গিয়ে যারা স্বৈরাচারিতার মানে লেবাস পরে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা এই ব্যাপারটাকে আমাদের উপর চাপিয়েছে। আমরা কি বলতে চেয়েছি দেখেন, আমরা যে কথাটি বলতে চেয়েছি না, আপনারা দ্বিতীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ, সব ওটা আমি বলেছেন বলে আপনারা, দিচ্ছি, হ্যাঁ। সেটা আমি বলবো। এই সেকেন্ড লিবারেশন, এটা এই স্বাধীনতা, এটা একটা রূপক অর্থ, আমি বারবার বলছি, আমি তো ব্যাখ্যাটা ক্লিয়ার হবে, আমি বলে দিই ব্যাখ্যাটা কি। দেখেন, ব্যাখ্যাটা হচ্ছে আমরা যেটা বলতে চেয়েছি, 71 এর পর থেকে স্বাধীনতা বলতে যেই ব্যাপারটা আমরা বুঝি, যে গণতান্ত্রিক স্বাধীনতার কথা আমরা বলি, যেই মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, যেই মানবতার যেসব জায়গায় মানবতার স্খলন হয়, যেসব জায়গায় মানবতা থমকে দাঁড়ায়, সেই জায়গায় মানবতার স্বাধীনতার যে কথাগুলো আমরা বলি, 71 এর পর থেকে আমরা এই স্বাধীনতাটাকে আইডিয়ালি আমরা এনজয় করতে পারিনি। অ্যাজ এন বাংলাদেশে আমরা এটা পারি নাই। ওই প্রশ্নে আমরা দাঁড়ায় বলি যে 24 এটার একটা বড় অর্জন। 24 আমাদেরকে ওই টেস্টটা হয়তো নতুন করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল বা একটা অংশ ছিল। 71 কে আপনারা আসলে কতটুকু ধারণ করেন? আমি তো ইতিমধ্যে বলে ফেললাম, আপনি আমার রেকর্ডটাকে আবার শুনেন। সেই জায়গাটাকে আমি একটু প্রশ্ন করি। আমি আমার পুরো আলোচনাটা একটু শেষ করে আমি প্রশ্নটা নিব আপনাকে। কাজেই দেখেন কোন প্রসঙ্গে বলেছি। যেমন দেখেন, আমরা যখনই 71 আমাদের কাছে যখন এসছে, ঠিক কত বছরের মধ্যে আমরা যখন চতুর্থ সংশোধন যখন সংবিধানে হলো, যখন বাকশাল কায়েম করা হলো, তখন আপনি দেখেন সকল দলকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো না? সকল পত্রিকা, সকল টিভি চ্যানেলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, তাদের সবগুলো টুটি চাপ দিয়ে ধরো হলো না? কাজী দেখেন, যখন স্বাধীনতার ইমিডিয়েট পরে আপনি এত বড় একটা দুর্ভিক্ষ দেখেন, স্বাধীনতার ইমিডিয়েট পরে আপনি যখন এরকম একটা বাকশাল দেখেন, ঠিক ওই পয়েন্টে এসে স্বাধীনতা জাস্ট ইমিডিয়েট লেভেলে এসে যে থমকে যায়, এটা যে হাইজ্যাক হয়ে যায় বা এটা যে ডিস্ট্রাক্টেড হয় সামহাউ, এটা যে মানুষ যেভাবে করে এটাকে অর্জন করেছে, যত কষ্ট করে অর্জন করেছে, যত রক্ত দিয়ে অর্জন করেছে, যত শ্রম দিয়ে অর্জন করেছে, এই যুদ্ধটা তো আপনার সবার যুদ্ধ ছিল। এই যুদ্ধের পার্টিসিপেশন কে পার্টিসিপেট করেছে? আপনার বাবা, আমার বাবা, আমাদের পিতারা বা আমাদের দাদাদের অংশই তো এই বাংলাদেশকে যারা অন করেছে, তাদের অর্জন না এটা। কিন্তু আপনি যখন দেখি চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দেশকে বাকশালের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক ওই ভিউ পয়েন্টে দাঁড়ায় আমরা যখন দেখি 72-75, আমরা যখন দেখি তার যে পরিক্রমা আমরা যদি গ্র্যাজুয়ালি দেখি, ঠিক ওই পয়েন্টগুলোকে আমরা দাঁড়ায়, আমরা ওই পয়েন্টগুলোকে আমরা বলেছি যে দেখেন, আসলে বাস্তবিক অর্থে আমরা যখন 16 বছর 17 বছরের মতন এরকম একটা অস্বাভাবিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যাই, দেখেন আপনাকে কিন্তু আমার এজ থেকে ডিল করতে হবে। আমি একটু শেষ করে দিচ্ছি, আপনাকে আমার এজ থেকে ডিল করতে হবে। তুষার ভাইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল, মাঝখানে দুইটা বড় এজ গ্রুপ হারিয়ে গেছে। কাজে দেখেন, আমি কি দেখছি, হোয়াট আই হ্যাভ সিন, আমি যখন বুঝা শিখছি 12-13 সাল, আমি যখন বুঝা শিখছি, আমি এসে দেখছি ঘুম হচ্ছে, কোন হচ্ছে, শাপলা হচ্ছে, পিলখানা হচ্ছে, আমি উঠে দেখছি মানুষকে বাসা থেকে মানে ডিসঅ্যাপিয়ার করে ফেলা হচ্ছে। তাহলে এবার আপনি আমাকে দেখেন, আমি হিস্ট্রি পড়ছি স্বাধীনতার, আমি ঘুম থেকে উঠে আমি শুনছি গুম হচ্ছে মানুষ, খুন হচ্ছে মানুষ, মানুষকে কোন ধরনের আইন বিচার ছাড়াই মানুষকে মেরে ফেলা হচ্ছে। তাহলে আমার কাছে কম্পারিজন পয়েন্টটা কোথায়? রাইট, আপনি যেটা চোখে দেখেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। আমি একটু ক্লিয়ার বলে দিই, দ্বিতীয় স্বাধীনতা বলতে আমি স্বাধীনতার যে ওয়ে অফ এনজয়িং দি ম্যাটার অফ ইন্ডিপেন্ডেন্সি, ওটাকে আমরা বুঝিয়েছি। আমরা বলেছি যে 24টা প্যারামিটার হতে পারে। ঠিক আছে, উই গট ইট। যে দৃশ্য আপনি চোখে দেখেছেন সেটার গুরুত্ব আপনার কাছে আছে, যে দৃশ্য আপনি পাঠ করেছেন চোখে দেখেন নাই, সেটার গুরুত্ব আপনার কাছে কতটুকু, সেই প্রশ্নটা আমি উত্তরটা আপনার কাছে শুনবো। তবে